নতুন দেশ গড়তে তারুণ্যের যাত্রা, ঢাকার বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ, স্বৈরাচার যেন না ফেরে সজাগ থাকার আহ্বান, জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। প্রাণের বিনিময়ে অর্জিত নতুন দেশ গড়ার স্বপ্ন থেকে বিচ্যুতির সুযোগ নেই, শিক্ষার্থীদের অনড় থেকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার তাগিদ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনায় বিস্মিত ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লি না চাইলে হবে না জাতিসংঘের সাইডলাইন বৈঠক। স্বৈরাচারের পতন হলেও থেমে নেই ষড়যন্ত্র, সাতক্ষীরার সমাবেশে তারেক রহমান। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপির। এবং পাচারের অর্থ ফেরাতে হচ্ছে টাস্ক ফোর্স, আগের সরকারের ব্যাংক খাতের নীতিও পর্যালোচনা করা হবে। ব্রিফিংয়ে গভর্নর বললেন, এস আলমের সম্পত্তি কিনতে হবে নিজ দায়িত্বে। জনপদের সময়, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। নতুন দেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের যাত্রা এবার বিভাগ ও জেলা পর্যায়ে। প্রথম পর্যায়ে চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে মতবিনিময় সভা করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় সভা। নতুন দেশ গড়তে তরুণদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। স্বৈরাচার যেন আর না ফিরতে পারে সে বিষয়ে ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানান তারা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবার তারুণ্যের যাত্রা। যে তারুণ্যের আহ্বানে উজ্জীবিত হয়ে ছাত্র জনতা একাট্টা হয় স্বৈরশাসক মুক্ত দেশে বৈষম্যহীনভাবে সদর্পে বেঁচে থাকার অঙ্গীকারে। যাদের সাহসিকতায় নিজের জীবন বাজি রেখে ভয়হীন অক্লান্ত পরিশ্রমে দেশে আজ নবস্বাধীনতা, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তারুণ্য যাত্রায় হাজার হাজার শিক্ষার্থীদের যোগদানে জনসমুদ্রে পরিণত হয় সভা সমাবেশ। দেশ সংস্কারের লক্ষ্য নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় জেলা পর্যায়ের সফরে চট্টগ্রামের লালদিঘির পার তারুণ্যের জোয়ারে কানায় কানায় পরিপূর্ণ হয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিকেল ৩টার পর থেকে আসতে থাকেন নানা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচিতে অংশ নেন। গণঅভ্যুত্থান পরবর্তী ভাবনায় তুলে ধরেন আগামীর বাংলাদেশ কেমন হবে। ছাত্রদের পাশাপাশি সাধারণ নাগরিকদের সঙ্গেও মতবিনিময় সভা করেন। আমাদের একটি আন্দোলন শেষ হয়েছে, কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে। দুর্নীতিবাদ যারা রয়েছে আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনারা 16 বছর একটা দলের ছত্রছায়ায় ছিলেন, এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছাত্র জনতা আপনাদেরকে দেখে নিবে। এই যে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহাম্মদ ইউনুস ভবনের অডিটোরিয়ামে ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ছাত্র রাজনীতি নিয়ে নানা পরামর্শ দেন শিক্ষার্থীদের। সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় না দেওয়ার বিষয়েও হুঁশিয়ারি দেন এই সমন্বয়ক। যারা পেশিবাদের ফুট সোলজার ছিল, এই সকল সাইফুলরা, সকল বুলবুলরা কিন্তু এখন চেঞ্জ হতে যাচ্ছে। বাতাসটা যেদিকে বইছে তারা ঠিক সেদিকে তাদের যেই প্রবাহটা সেদিকে দিতে যাচ্ছে। তাদেরকে আমাদের শুভাকাঙ্ক্ষী বলার কোনো ধরনের প্রয়োজন নাই। তারা হচ্ছে অপেক্ষা করছিল যদি 5 আগস্ট না আসে তখন আবার আমরা বুলবুল হয়ে যাব। তারাই হচ্ছে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়ক নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে, প্রান্তিক জনপর্যায় থেকে শুরু করে গুলশান বনানী এলাকা পর্যন্ত এগুলি নিয়ে হচ্ছে কনফ্লিক্টে জড়িত। এদিকে একই কর্মসূচি নিয়ে মুন্সিগঞ্জে মতবিনিময় সভায় অংশ নেন আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে জেলায় কয়েক হাজার শিক্ষার্থী এক হয় হরগঙ্গা কলেজ মাঠে। যাদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে তাদের ভুলে গেলে চলবে না বলে জানান সার্জিস আলম। আর যেন বাংলাদেশে কোনো স্বৈরাচারী শাসকের জন্ম না হয় সে বিষয়েও খেয়াল রাখার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। আপনারা প্রত্যেকেই এই 2024-এর গণঅভ্যুত্থানের সাক্ষী। আপনাদের কাজ হবে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে হোক, ছবির মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, ডায়েরি লেখনির মাধ্যমে হোক, কিংবা একটি বই লেখনির মাধ্যমে হলেও আপনি চোখে যা দেখেছেন, আপনার সামনে যা ঘটেছে, আপনার পরিবারের সাথে যা হয়েছে তার প্রত্যেকটিকে লিপিবদ্ধ করা।
এর আগে ছাত্র প্রতিনিধি আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে কথা বলে পাশে থাকার ঘোষণা দেন এই সমন্বয়ক। পরে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন সার্জিস। একই সঙ্গে আহতদের সুচিকিৎসার বিষয়েও খোঁজ খবর নেন। এটা আমরা সরকার হয়তো ফিল করতেছি না, মনে করতেছি যে রাস্তায় তো সবকিছু রাস্তার না। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানে সংহতি ও ফ্যাসিবাদ প্রতিরোধের চেতনায় গঠন হলো জাতীয় নাগরিক কমিটি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫৫ সদস্যের কমিটির ঘোষণা দেওয়া হয়। নতুন দেশ গড়তে দলীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মাধ্যমে নতুন এক বাংলাদেশের অভ্যুদয় হয়। এই আন্দোলনের অঙ্গীকার সামনে রেখে ফ্যাসিবাদকে প্রতিরোধ করার মূল মন্ত্র নিয়ে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা হলো রোববার। কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের সময় নতুন এই সমাবেশকে মোর্চা বা দল নয়, বরং রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে অভিহিত করা হয়। সেই স্বপ্নকে আমাদের কাঁধে তুলে দিতে চাই। শুরুতেই শহীদ পরিবারের বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন এবং কমিটির মুখপাত্র হিসেবে সামান্তা শারমিনের নাম ঘোষণা করা হয়। আমার ভাই সহ যত শহীদ হয়েছে, ওরা যে বাংলাদেশের স্বপ্ন দেখে শহীদ হয়েছে, ওরা তো শহীদ হয়েই গেল, সেই বাংলাদেশ তো পড়ে আছে। পরে একে একে জাতীয় নাগরিক কমিটির ৫৫ সদস্যকে পরিচয় করিয়ে দেন আহ্বায়ক। বক্তব্যে বলেন, ব্যক্তি বা দলীয় এজেন্ডাকে সামনে রেখে নয়, বাংলাদেশকে সামনে রেখে এই প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ প্রশ্নে ছাত্র এবং নাগরিক যারা তরুণ রয়েছেন, সমাজে সকলকে অংশগ্রহণ নিয়ে আমরা বাংলাদেশের জন্য যে কোনো সময়ের জন্য মৃত্যু হোক, শহীদ হোক, যে কোনো জন্য প্রস্তুত। প্রত্যেকটি জেলা ও উপজেলায় কমিটি দেয়া হবে বলে জানান সদস্য সচিব আক্তার হোসেন। আমরা বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার পাশাপাশি তাদের জবাবদিহিতার আওতায় আনার কথাও জানান মুখপাত্র। আমরা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থানের সংহতি ও প্রতিরোধের চেতনা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার শক্তি। গণহত্যাকারীদের যথাযথ বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন, জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্বশর্ত। আওয়ামী লীগ প্রশ্নে জাতীয় নাগরিক কমিটি জানায়, ১৬ বছর ধরে রাষ্ট্র পরিচালনায় থাকায় বিভিন্ন সেক্টরে এখনও স্বৈরাচারী ধারা রয়ে গেছে। তার সংস্কার করাই এখন প্রধান কাজ, পরে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশে যারা আপনারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নতুন দেশ গড়ার স্বপ্নে যারা প্রাণ দিয়েছেন, সেই স্বপ্ন থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বপ্ন বাস্তবায়নের প্রতীক্ষায় অনড় থাকার প্রত্যয়ও জানিয়েছেন তিনি। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন ডক্টর ইউনূস। এ সময় ষড়যন্ত্রের বিষয় শিক্ষার্থী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গেল মাসে গঠন করা অন্তর্বর্তীকালীন সরকার পার করল ১ মাস। শিক্ষার্থীদের যে দাবির প্রতিবাদে নতুন পথে চলছে দেশ, ঐতিহাসিক সেই আন্দোলন সমন্বয়কদের নিজ কার্যালয়ে ডেকে নিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বেলা 11:30 থেকে 2 ঘন্টা ধরে চলে এই মতবিনিময় সভা। প্রধান উপদেষ্টা সহ এই বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের বেশ কজন সদস্য। সমন্বয়করা দাবির সুরেই সরকারের কাছে উত্থাপন করেন তাদের চাওয়াগুলো। মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢোকা যাচ্ছে না, সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে। যে রক্ত ঝরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। শিক্ষার্থীদের বক্তব্য শোনার পর তাদের উদ্দেশ্যে কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি। ডক্টর ইউনূস জানান, কাঙ্ক্ষিত যে দেশের স্বপ্নে প্রাণ ঝরল মানুষের, সেই প্রয়াস থেকে পিছপা হওয়া যাবে না। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব।
শিক্ষার্থীদের এই আন্দোলন শুধু দেশ নয়, বিশ্ব পরিমণ্ডলেও বড় জাগরণ তৈরি করেছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তারা, তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছ। দেশ গড়ার নবযাত্রা থামিয়ে দেয়ার ষড়যন্ত্র রুখে দিতে শিক্ষার্থীদের সদা সতর্ক থাকার আহ্বান নোবেলজয়ী ডক্টর ইউনূসের। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে দিশেহারা হয়ে গেছে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। আগামীর বাংলাদেশের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য হয়ে নিজেকে গড়ে তোলার তাগিদও দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সাধারণরাই অসাধারণ হিসেবে পৃথিবীব্যাপী স্বীকৃত হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর প্রস্তুত থাকার নির্দেশনায় বিস্মিত ঢাকা। দুপুরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধের আশঙ্কাও দেখছেন না তিনি। বলেছেন, যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, এক্ষেত্রে উচিত অনুচিতের বিষয়টি খতিয়ে দেখবে বাংলাদেশ। গত 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নতুন মোড় নিয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনীকে তৈরি থাকতে বলেছেন। এ বক্তব্য নিয়েই দেখা দিয়েছে নানামুখী আলোচনা। রোববার পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যে তিনি অবাক। কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নেই। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। এদিকে শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো দেশ যে কাউকে আশ্রয় দিতে পারে, তবে দেয়া উচিত কিনা সে বিষয়টি দেখবে সরকার। স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। বিশাল সীমানার ফাঁক দিয়ে কিছু রোহিঙ্গা ঢুকে পড়ছে ঠিকই, তবে বাংলাদেশের পক্ষে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া সম্ভব নয় বলে জানান তৌহিদ হোসেন। স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে। ইউএনএইচসিআর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যান। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এখনো নির্ধারিত নয় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এখনো কিছু বলতে চাই না, কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে হচ্ছে অথবা হচ্ছে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন, এমনটাই জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুত সারা দেশ থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এরই মধ্যে পরিবর্তিত এই সময়ে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দায়িত্ব নিয়েই রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গণহত্যার মূল আসামি শেখ হাসিনা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি,
সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ে সেগুলো সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ বলেও জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। শিগগিরই সারা দেশের আলামত সংগ্রহের কাজ শুরু করা হবে। অপরাধটা গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রায় সব জায়গায় সংঘটিত হয়েছে একই সাথে। প্রত্যেকটা জায়গায় একটা কমন ইনস্ট্রাকশন ছিল যে গুলি করে সব মেরে ফেলো। সুতরাং 56,000 বর্গ মাইলে আমাদের 64 জেলায় যতগুলো উপজেলা থানা আছে সব জায়গায় অলমোস্ট সব জায়গায় এই অপরাধগুলো সংঘটিত হয়েছে। এই অপরাধের যে আলামতগুলোকে সংগ্রহ করা, সেগুলোকে কম্পাইল করা। ছাত্র জনতা হত্যা মামলার আসামিদের কেউ যেন দেশের বাইরে পালাতে না পারে সে বিষয়েও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবস্থা নেবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হলেও থেমেনি ষড়যন্ত্র। সবাইকে তাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করার ঘোষণাও দিয়েছেন তিনি। সাতক্ষীরার কলারোয়ায় দলের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তারেক রহমান। মিছিল স্লোগানে জনসমুদ্র সাতক্ষীরার কলারোয়া উপজেলা। রোববার দুপুরের পর থেকেই লাল সবুজের পতাকা আর দলীয় পতাকা নিয়ে কলারোয়া ফুটবল মাঠে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনতে বিকেল 4টার আগেই কানায় কানায় পূর্ণ হয় মাঠ। এত আয়োজন সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলামের কারামুক্তি উপলক্ষে। 70 বছরের সাজা পাওয়া এই বিএনপি নেতা গত 3 সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্ত হন। মঞ্চে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা। সারা দেশে হাজারো বিএনপি নেতাকর্মীকে মিথ্যা মামলা দেয়া হয়েছে। স্বৈরাচার সরকারের পতন হলেও দেশ এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। সকল ষড়যন্ত্রের বিষ ধাত ভেঙে দিয়ে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। যতক্ষণ পর্যন্ত সেই গণতন্ত্র পুনরুদ্ধার না হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। স্বৈরাচারের পতন হলেও থেমে নেই ষড়যন্ত্র। সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। সমাবেশে বিএনপি নেতা হাবিবুল ইসলাম সহ অর্ধ শতাধিক কারামুক্ত বিএনপি নেতাকর্মীকে সংবর্ধনা দেয়া হয়। শেখ হাসিনার গাড়িবহরে হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলামকে 70 বছরের কারাদণ্ড দেন আদালত। গত 3 সেপ্টেম্বর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। দুঃশাসনের সময় শেষ করে নতুন বাংলাদেশ নতুন করে সাজানোর আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ থেকে দেশকে জনগণই এগিয়ে নেবে এমন প্রত্যাশা সমাবেশে আগত নেতাকর্মী থেকে সাধারণ মানুষের। সাতক্ষীরার কলারোয়া থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। অবশেষে মার্কিন জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। আর চলতি অর্থ বছর রপ্তানি আয়ের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12.4%। দুপুরে রপ্তানি ব্যুরোর পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের কথা জানান অর্থ বাণিজ্য উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ। এদিকে ডিসেম্বরের মধ্যে এডিবি $400 মিলিয়ন সহায়তা দেবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। 2013 সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের রেশ ধরে অনিরাপদ কর্মপরিবেশ সামনে এনে বাংলাদেশকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা জিএসপি স্থগিত করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর গেল 1 দশকের বেশি সময়ে জল গড়িয়েছে অনেক দূর। ইউরোপ আমেরিকার ক্রেতাদের জোট অ্যাকর্ড অ্যালায়েন্স বছরের পর বছর ঢাকায় কাজ করে জানিয়ে গেছে সন্তুষ্টির কথা। এবার বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে মার্কিন প্রশাসনও সবুজ সংকেত দিয়েছে বলে জানালেন অর্থ ও বাণিজ্য
উপদেষ্টা। রোববার দুপুরে রপ্তানি উন্নয়ন ব্যুরোর 146তম এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের 59তম পরিচালনা পর্ষদ সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। জিএসপি সুবিধা তো অলরেডি তাদেরকে বলা হয়েছে দেওয়ার জন্য, ওদের কিছু কন্ডিশন আছে, আমরা ফার্দার করব। আমরা আশা করি তাদেরকে বলা হয়েছে আমেরিকা মানে আমাদের প্রতি ইতিবাচক দৃষ্টি আছে সব দিক দিয়ে। পরে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাইকা, এডিবির প্রতিনিধি এবং অস্ট্রেলিয়ান হাই কমিশনার। বৈঠক শেষে উপদেষ্টা জানান বাংলাদেশকে ফান্ড দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে জাইকা, এডিবি ও অস্ট্রেলিয়া। বাজেট সহায়তা হিসেবে ডিসেম্বরে $400 মিলিয়ন দিচ্ছে এডিবি। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দিয়েছে জাইকা, আর অস্ট্রেলিয়া আগ্রহী আঞ্চলিক বাণিজ্যে। উপদেষ্টা জানান অস্ট্রেলিয়া আসলে আসিয়ানে অন্তর্ভুক্ত হতে পারবে বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পাচারের অর্থ ফেরাতে খুব শীঘ্রই টাস্ক ফোর্স গঠন হবে। বিগত সরকারের ব্যাংক খাতের নীতিও পর্যালোচনা করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংকিং খাতের বাইরে নেওয়া 70,000 কোটি টাকার মধ্যে 30,000 কোটি ফেরানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এস আলমের সম্পত্তি নিজ দায়িত্বে কিনতে হবে বলেও সতর্ক করেছেন গভর্নর। সরকার পতনের পর আরও দৃশ্যমান হয় ব্যাংক খাতের নড়বড়ে অবস্থা। ধুঁকতে থাকা এ খাতকে স্থিতিশীল করতে নানা সংস্কারের পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। তারই ধারাবাহিকতায় বিগত সরকারের আমলে ব্যাংক খাতে নেয়া নানা নীতি পর্যালোচনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আভাস দেন ব্যাংকিং কোম্পানি আইন পরিবর্তনের। অবশ্যই ব্যাংকিং কোম্পানি অ্যাক্টকে মডিফাই করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেখানে প্রয়োজন আমরা সেখানে করব। রোববার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর জানান আগের সরকারের সময় 70,000 কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে যাওয়ায় তারল্য সংকট তৈরি হয়েছিল। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার 30,000 কোটি টাকা ফেরানোয় সংকট কাটতে শুরু করেছে। এদিকে পাচারের অর্থ ফেরাতে শিগগিরই দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতায় টাস্ক ফোর্স গঠন করা হবে বলেও জানান তিনি। অ্যাসেট রিকভারির জন্য এটা বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি, হোম মিনিস্ট্রি, তারপরে ফরেন মিনিস্ট্রি, বিদেশেও তো উদ্ধার করার কাজ করতে হবে। ফরেন মিনিস্ট্রি এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে একসাথে কাজ করার জন্য একটা টাস্ক ফোর্স করা হবে। এস আলম গ্রুপের সম্পদ নিজ দায়িত্বে কিনতে হবে বলেও সতর্ক করেন গভর্নর। কর্মীদের স্বার্থে কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংক জব্দ করেনি বলেও জানান গভর্নর। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। নিচে সবুজ জল, ওপরে নীল আকাশ, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রজাতির গাছ। সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোয়াম্প ফরেস্টে এই নয়নাভিরাম দৃশ্যের দেখা মেলে। মিঠাপানির অপরূপ জলাবনটির ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য দেখারও সুযোগ মেলে। জয়ন্ত কুমার দাসের প্রতিবেদন, ছবি তুলেছেন দিগেন সিংহ। চারপাশে সবুজের সমারোহ, তার মাঝে স্বচ্ছ জলরাশি। পর্যটকবাহী নৌকা ছুটে চলছে গাছগাছালি ঘেরা বনের মাঝে। দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট বা জলার বন রাতারগুল, যা বাংলার অ্যামাজন নামে পরিচিত। বনের 80% এলাকায় গাছ দিয়ে ভরা। বিশাল এ বনে রয়েছে জলসহিষ্ণু প্রায় 25 প্রজাতির গাছ। জলে বুক ডুবিয়ে থাকা গাছের ডালপালায় সবুজ পত্র পল্লবের স্বাধীনভাবে বিচরণ। তবে নৌকা ভাড়া বেশি আদায় ও বনের মাঝে দাঁড়িয়ে থাকা ওয়াচ টাওয়ারটি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন পর্যটকরা। টিকিট সহ 1300 প্লাস মাইনাস, এটা আসলে সবকিছু সহ 600-700 হওয়া উচিত ছিল। ওয়াচ টাওয়ার তো দেয়াই হয়েছে আমাদেরকে দেখার জন্য, উঠার জন্য, এটা বন্ধ করলোই যখন তৈরি করলো কেন? নৌকার মাঝিদের দাবি ন্যায্য ভাড়াই নেওয়া হয়। প্রতিটি নৌকা থেকে বন বিভাগকে আলাদা ফি দিতে হয় বলেও জানান তারা। অনুসারে নির্ধারিত করে দিয়েছে 1 থেকে 5 জন 750 টাকা। বন কর্মকর্তা বলছেন বাজেট পেলে পুনর্নির্মাণ করা হবে ওয়াচ টাওয়ারটি। সিএমসির যে আমাদের আয় আছে সেখান থেকে যদি সংস্থান করা যায় তখন আমাদের এটা যেহেতু একটা কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা নেব। সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে বনটির অবস্থান। সারা বিশ্বের 18টি সোয়াম্প ফরেস্টের মধ্যে রাতারগুল অন্যতম। অতিরিক্ত নৌকা ভাড়া
এবং ওয়াচ টাওয়ার বন্ধ থাকায় নিরুৎসাহিত হচ্ছেন পর্যটকরা। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, সিলেট। জনপদ সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নতুন দেশ গড়তে তারুণ্যের যাত্রা। ঢাকার বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ। স্বৈরাচার যেন না ফেরে সজাগ থাকার আহ্বান। জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। প্রাণের বিনিময়ে অর্জিত নতুন দেশ গড়ার স্বপ্ন থেকে বিচ্যুতির সুযোগ নেই। শিক্ষার্থীদের অনড় থেকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার তাগিদ। এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনায় বিস্মিত ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লি না চাইলে হবে না জাতিসংঘে সাইডলাইনের বৈঠক। এই ছিল জনপদ সময়। সঙ্গে থাকুন সময়ের।